topic is mental health warning signals or warning signs and national mental health program. So before starting, there are few key facts that has to be noted. What are them? 1 in every 8 people in the world live with a mental disorder. So roughly almost 12 to 15% worldwide population are with mental disorder. It involves significant disturbances in thinking, emotional regulation or behavior. There are many different types of mental disorders. Effective prevention and treatment options exist, and most people do not have access to effective care. So this first slide itself tell all the things I have to tell you in the further slides. That is, it is a mental health is a significant problem and significant burden. This is a key fact. Significant burden. So it is a public health priority. Second, effective treatment exists. So there is a option to treat mental disorder, and most people do not have access to effective care. So there is either decrease in quantity or either decrease in quality or both. So it is a public health problem. It has different treatment options, but there is either decrease in quantity of the treatment options or decrease in quality of the treatment option or both. So there is a first question: which component of National Mental Health Program focuses on delivering mental health services at the district level? District level এ এই কম্পোনেন্ট গুলোর মধ্যে কোনটা দিয়ে সার্ভিস ডেলিভারি দেওয়া হয়? বল। রিজিওনাল মেন্টাল হেলথ স্কিম, ন্যাশনাল মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, স্টেট মেন্টাল হেলথ প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট লেভেলে কোনটা থেকে দেওয়া হয়? ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম। তাহলে এখান থেকে সেকেন্ড ইম্পর্টেন্ট থিং you have to note the term district mental health program, DMHP. এটা কি, কিভাবে ডেলিভারি করা হয় আমি আসছি। নেক্সট কোশ্চেন: what is the emphasis of national mental health program regarding the training and capacity building of mental health professional? চারটে অপশন আছে: promoting traditional healing practice, establishing more mental hospitals, funding for mental health research, training and capacity building of mental health professionals. কোনটা হবে? কোনটাতে এমফাসিস দেওয়া হয়েছে? কোনটা? ডি। ভেরি গুড। ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফ মেন্টাল হেলথ প্রফেশনাল। এইখানে যে চারটে অপশন আছে, চারটে অপশন একটু ভালো করে খেয়াল করে দেখ। ফার্স্ট অপশন বলা আছে প্রমোটিং ট্র্যাডিশনাল হিলিং প্র্যাকটিসেস। হ্যাঁ, এটা একটা কি কম্পোনেন্ট। কি রকম কি কম্পোনেন্ট না, এই ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামটা নর্মালি আমরা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের মাধ্যমে ডেলিভার করি। তার মধ্যে বলা আছে যে ট্র্যাডিশনাল হিলিং প্র্যাকটিস যদি কিছু থেকে থাকে সেগুলো কি ডিসকাস করব, সেইগুলো ইনকর্পোরেট করতে হবে, নিতে হবে। সেকেন্ড, এস্টাবলিশিং মোর মেন্টাল হসপিটালস। ঠিক এস্টাবলিশ করতে বলা নেই, তবে আপগ্রেড করতে বলা আছে। যেগুলো ন্যাশনাল কিছু কিছু এক্সেলেন্স সেন্টার আছে সেগুলোকে আপগ্রেড করতে বলা আছে। যে সমস্ত মেডিকেল কলেজে সাইকিয়াট্রি পিজি ডিগ্রি নেই সেখানে পিজি ডিগ্রি করতে বলা আছে। তাহলে এটাও একটা পয়েন্ট। ফান্ডিং ফর মেন্টাল হেলথ রিসার্চ, অবশ্যই ফান্ড দেওয়া আছে। কত ফান্ড দেওয়া আছে আমি দেখাবো। তাহলে এই তিনটেই এই পয়েন্টই আছে, কিন্তু মেন যেটা ক্যাপাসিটি বিল্ডিং, এটা হচ্ছে মেন এমফাসিস। সেটা হচ্ছে যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের নলেজ খুব কম থাকে। যেরকম তোরা এমবিবিএস বুঝতেই পারছিস, এমবিবিএস এ কতটুকু সাইকিয়াট্রি পড়ানো হয়, খুব বেসিক। তাও সেটা অ্যাপ্লাই করার সময় আমাদের অনেকখানি সমস্যা আছে। সেই জন্য ট্রেনিং আর ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের অ্যাবাউট
সাম কমন মেন্টাল ডিসঅর্ডার, কিছু কমন ড্রাগস দেওয়া আছে, সেগুলো ইউজ করতে হবে। আর এটা গাইডেন্স আন্ডার এনি স্পেশালিস্ট, এনি সাইকিয়াট্রিস্ট। এই হচ্ছে ইন এ নাটসেল আমার এই প্রথম 3টে স্লাইডের মধ্যেই পুরো প্রোগ্রামটা দেওয়া আছে, সেইটাকে ডিটেলে শুধু আমি বলবো। এগুলো WHO স্লাইড। দেখ, মেন্টাল হেলথ WHO ডেফিনেশনে হচ্ছে ইজ এ স্টেট অফ মেন্টাল ওয়েলবিং দ্যাট enables people to cope with the stresses of life, realize their abilities, learn well, work well, and contribute to their community. It has intrinsic and instrumental value and is integral to our well-being. এটা একটা ডেফিনেশনের মতো। At any one time, a diverse set of individual, family, community, structural factors may combine to protect or undermine mental health. এটা খুব ইম্পর্টেন্ট। এতগুলো ফ্যাক্টর আমাদের যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের মেন্টাল হেলথ প্রোটেক্টও করতে পারে, ডিস্ট্রয়ও করতে পারে। তাহলে আমরা যেভাবে সোসাইটি বিল্ড করব, যেভাবে কমিউনিটি তৈরি করব, যেভাবে স্ট্রাকচারাল ফ্যাক্টর তৈরি করব, তার উপরে ডিপেন্ড করছে আমাদের সোসাইটির মেন্টাল হেলথ কিরকম হবে। নেক্সট হচ্ছে অলদো মোস্ট পিপল আর রেজিলিয়েন্ট। মানে কি রেজিলিয়েন্ট? মানে হচ্ছে কোনো একটা বিপদে আমরা পড়েছি, সবাই ডেইলি লাইফে কোনো না কোনো সময় কিছু একটা বিপদে পড়ি, সেইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কোপ আপ করে উইথড্র করতে পারার ক্ষমতাটাকে বলা হয় রেজিলিয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম পিপলের এই ক্ষমতাটা থাকে। পিপল হু আর এক্সপোজ টু অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস, কিছু কিছু অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস আছে লাইফে, যেমন পোভার্টি, যেমন ভায়োলেন্স, যেমন ডিসাবিলিটি, যেমন ইনইকুয়ালিটি। যে কোনো ক্ষেত্রে ইনইকুয়ালিটি হতে পারে, জেন্ডারের ক্ষেত্রে হতে পারে, ওয়ার্ক ফোর্সে হতে পারে। এইগুলো হচ্ছে হায়ার রিস্ক অফ ডেভেলপিং এ মেন্টাল হেলথ কন্ডিশন। তাহলে এরকম যে কোনো কিছু, মানে খুব দরিদ্র মানুষ, তার পোভার্টিটাই একটা বড় রকমের বাধা তার সাফল্যের জন্য, সেইটা কিন্তু মেন্টাল হেলথের জন্য একটা কারণ। ভায়োলেন্স, যে কোনো রকমের ভায়োলেন্স হয়েছে, টেরর অ্যাটাক হতে পারে, নর্মাল ভায়োলেন্স হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, কাজের জায়গায় ভায়োলেন্স হতে পারে, এগুলো সব মেন্টাল ডিসঅর্ডারের কারণ। ডিসাবিলিটি, একটা ডিসাবিল কোনো পার্সনের যদি তার হ্যান্ডিক্যাপ্ট তকমা থাকে, তাকে যদি তার জন্য সমাজ থেকে বিচ্যুত করে রাখা হয়, এটা একটা মেন্টাল হেলথ ডিটোরিয়েশনের কারণ। আর ইনইকুয়ালিটি আমি বললাম, যদি সমানভাবে জাজ না করা হয়, তোরা দুজন এলি আমার কাছে ভাইবা দিতে, সেম আনসার বলি, আমি একজনকে 10-এ 7 দিলাম, একজনকে 10-এ 5 দিলাম, তাহলে ইনইকুয়ালিটি, সেটাও কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের কারণ। Many mental health condition can be effectively treated at relatively low cost. আমি যেরকম বলেছিলাম যে এফেক্টিভ ট্রিটমেন্ট এক্সিস্ট, তাহলে খুব লো কস্টেই কিন্তু ম্যাক্সিমাম মেন্টাল হেলথ কন্ডিশনের ট্রিটমেন্ট করা যায়। বাট health system remains significantly under resourced and treatment gaps are wide all over the world. তাহলে শুধু এটা আমাদের ইন্ডিয়ার প্রবলেম নয়, যেহেতু একটা বিরাট বড় সিগনিফিকেন্ট বার্ডেন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে এটা সমস্ত জায়গাতেই একটা গ্যাপ আছে ট্রিটমেন্টের, আর খুব কম পরিমাণ রিসোর্স এটার পেছনে খরচা করা হয় বা হতো এতদিন। মেন্টাল হেলথ কেয়ার ইজ অফেন পুর ইন কোয়ালিটি হোয়েন ডেলিভার্ড। এটা আরেকটা পয়েন্ট, যে কারণে আমি বলেছিলাম এইখানে যে যেটুকু আমাদের অ্যাভেলেবেল রিসোর্স আছে সেটা হয় খুব ইনঅ্যাডিকুয়েট, কোয়ান্টিটিতে কম অথবা কোয়ালিটিতে কম। যেখানে বলা আছে কোয়ালিটি পুয়ার, তাহলে যেটুকু কেয়ার আমরা দিচ্ছি সেটাও কোয়ালিটিতে ভালো নয়। তাহলে এই দুটো একসঙ্গে বা আলাদা আলাদা, এটা একটা কারণ। People with mental health condition also often experience stigma, discrimination and human right violation. এটা অবশ্যই, পাগল ঘুরে বেড়ায়, আমরা সবাই বলে এই তো পাগল, এটা মেন্টাল পেশেন্ট। তাহলে এটা আমাদের সোসাইটির মধ্যে ঢুকে আছে যে এটা একটা খারাপ কিছু কাজ নয়। এটা শরীরে যেরকম একটা রোগ হয়, ডিজিজ হয়, এটা মেন্টাল কন্ডিশনের ডিজিজ, মেন্টাল কন্ডিশন বা মানসিক রোগ। তার জন্য তাকে আলাদা করা, ডিসক্রিমিনেট করা, হিউম্যান রাইট ভায়োলেশন করা, তাকে অত্যাচার করা, এগুলো করা যাবে না, করা উচিত নয় এবং পানিশেবল অফেন্স। এইখানে একটা ডেটা দেওয়া আছে, দেখ 2019 970 million people globally were living with a mental disorder with anxiety, depression the most common. এটা সিগনিফিকেন্টলি প্রায় অনেকখানি ওয়ার্কিং পপুলেশনের আছে, উইদাউট ওয়ার্ক পপুলেশন যারা আছে তাদের মধ্যেও আছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিছুটা প্যানিক, বাইপোলার ডিসঅর্ডার সব আছে। Mental health conditions can cause difficulties in all aspects of life including relationship with family, যে কারণে ব্রোকেন ফ্যামিলি হতে পারে, ডাইভোর্স হতে পারে, ব্রোকেন ম্যারেজ হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, অ্যাডাল্টারি হতে পারে, ফ্রেন্ডস, কমিউনিটি, দে ক্যান রেজাল্ট ফ্রম অর লিড টু প্রবলেমস অ্যাট স্কুল অ্যান্ড অ্যাট ওয়ার্ক। যে কোনো জায়গায়, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, স্কুলে, তার জন্য স্কুল ড্রপ আউট হতে পারে, তার জন্য চাইল্ড লেবার হতে পারে। তাহলে এক একটা সোশ্যাল প্রবলেমের সঙ্গে মেন্টাল হেলথ ইস্যু জড়িয়ে আছে।
Globally, mental disorders account for 1 in 6 years lived with disability. তাহলে 6 বছরের মধ্যে একটা বছর যে ডেইলি লস হচ্ছে ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, তার মধ্যে একটা বছর শুধু মেন্টাল কারণেই হয়ে যায়, একটা সিগনিফিক্যান্ট লস। People with severe mental health condition die 10 to 20 years earlier than general population. কেন? জেনারেল পপুলেশনের তুলনায় যাদের সিভিয়ার মেন্টাল কন্ডিশন আছে, মেন্টাল প্রবলেম আছে, 10 থেকে 20 বছর কম বাঁচছে। তো অর্গানিক কোনো কারণে তো ম্যাক্সিমামই থাকে না, তাহলে এগুলো কিন্তু সুইসাইড করতে পারে। তারপরে ওষুধ যদি ঠিক মতো না খায়, তার অন্য কিছুতে সাসেপ্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ধর ইটিং ডিসঅর্ডার আছে কারো, তাহলে হয় সে খুব ওভার ইটিং করে বা খুব লেস ইটিং করে, দু ক্ষেত্রেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, নিউট্রিশনাল ডিসঅর্ডার হওয়ার চান্সেস বেশি। ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ মেন্টাল হেলথ কন্ডিশন আর অলসো এনরমাস, কারণ কি ওই একই প্রোডাক্টিভিটি লস হয়ে যাচ্ছে, যে কনসেন্ট্রেটই করতে পারছে না কাজে, যে স্কুলে ফোকাসই করতে পারছে না, সে পড়াশোনা কি করে শিখবে। এই প্রথম যে সাইটগুলো দেখালাম এগুলো WHO নেওয়া, এইখান থেকে পার্কের নেওয়া আছে, বেশ কিছুটা একটা পার্কই পড়তে হবে। দেখ পার্কে বলা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ মেন্টালি হেলদি পারসন, তিনটে মেন ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ফার্স্টে হি ফিলস, এটা হি বা সি দুটোই হবে। He feels comfortable about himself, that is he feels reasonably secure and adequate. He neither underestimates nor overestimates his own ability. He accepts his shortcomings. He has self respect. তাহলে সেলফ রেসপেক্ট থাকবে, নিজের শর্টকামিংস জানি, নিজের কোনটা স্ট্রেংথ সেটাও জানি, এবং সেই কোনোটাতেই আমি ওভার বার্ডেন নই, যে আমি প্রচন্ড জানি সেরকম নয়, আমি খুব কম জানি সেরকম নয়, ব্যালেন্সড হই। নেক্সট, the mentally healthy person feels right towards other, he is able to be interested in others and to love them. তাহলে অন্যদের প্রতি যে মানসিকতা, যেমন তোদের প্রতি যে মানসিকতা আমার হওয়া উচিত, বা তোদের যে মানসিকতা আমার প্রতি হওয়া উচিত, সেটা একটা হেলদি পারসনে কিরকম থাকে, to love them আর ইন্টারেস্ট থাকে। he has friendships that are satisfying and lasting. he is also able to feel a part of the group without being submerged by it. সাপোজ ধর তোদের তো সবাই বন্ধু, তাও একটা ভালো বন্ধুদের গ্রুপ থাকে, 4 জন 5 জন 6 জন 7 জনের একটা গ্রুপ থাকে, তারা খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তার মধ্যে একজন এরকম পাওয়া গেল 10 জনের গ্রুপে, যে গ্রুপটার মধ্যে ডুবে গেছে, তার নিজস্ব সত্তাটাই নেই, সেইটা কিন্তু আইডিয়াল নয়। ঠিক আছে, তার নিজস্ব সত্তা থাকবে গ্রুপে, তার কথা সবাই শুনবে, সে সবার কথা শুনবে। হি ইজ এবল টু লাইক এন্ড ট্রাস্ট আদার্স, তাহলে ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট ইস্যু আছে। এইরকম একটা প্রবলেমের নাম বল যেখানে ট্রাস্টের ইস্যু থাকে। একটা রিলেশনশিপে হতে পারে, ম্যারেজের ক্ষেত্রে হতে পারে, বাবা মার ক্ষেত্রে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। কি বলে এটাকে? প্যারানয়েড, প্যারানয়েড, তাই তো, ডিলিউশন থাকে একটা। হি টেকস রেসপন্সিবিলিটি ফর হিজ নেবারহুড অ্যান্ড হিজ ফেলো ম্যান, তাহলে রেসপন্সিবিলিটি নিতে হবে, নিতে জানতে হবে। এটা হলো সেকেন্ড। থার্ড কি? The mentally healthy person is able to meet the demands of life. লাইফে থাকা মানেই ডিমান্ড, সে অ্যালোন থাকতে পারে, সোসাইটিতে থাকতে পারে, ম্যারেজ করতে পারে, নাও করতে পারে, কিন্তু তার একটা ডিমান্ড থাকবে চারপাশের। He does something about the problem as they arise. যখন প্রবলেম সবার জীবনেই থাকে, প্রবলেমগুলো এলে সলভ করার চেষ্টাটা তাকে করতে হবে। He is able to think for himself and to take his own decision. He sets reasonable goal for himself. এমন একটা গোল সেট করলো যেটা আনরিচেবল, সেরকম গোল সেট করা যাবে না, স্টেপ বাই স্টেপ তো এগোতে হবে। হি শোল্ডার্স হিজ ডেইলি রেসপন্সিবিলিটিস, তাহলে ডেইলি যা রেসপন্সিবিলিটি থাকে একটা মানুষের, তার রোল যেগুলো থাকে সেগুলো সে মিট আপ করবে। হি ইজ নট বোল্ড ওভার বাই হিজ ওন ইমোশনস অফ ফিয়ার, অ্যাঙ্গার, লাভ অর গিল্ট, তাহলে এমন কোনো তার ফিয়ার, অ্যাঙ্গার, লাভ অর গিল্ট থাকবে না যে তার নিজস্ব চিন্তা ভাবনাটা করার ক্ষমতাই থাকবে না। মেন্টালি হেলদি পারসনের এই তিনটে হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমার টপিক একটা ছিল, সেটা হচ্ছে ওয়ার্নিং সিগন্যালস বা ওয়ার্নিং সাইন্স কোনগুলো। সেটা হচ্ছে এক হচ্ছে এখানে দেখ একটা করে যেগুলো ইটালিক করা আছে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড গুলো। আর ইউ অলওয়েজ ওয়ারিং, ওয়ারি আমাদের সবার হয়, কিন্তু অলওয়েজ না, অলওয়েজ হয় না, কিছু কিছু সময় আমাদের ওয়ারি হয় না। তাহলে এখানে কি ওয়ার্ড হচ্ছে অলওয়েজ। আর ইউ আনএবল টু কনসেন্ট্রেট বিকজ অফ আনরেকগনাইজড রিজন, আনএবল, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আমি তোদের যে টপিকটা পড়াবো সেই টপিকটার মধ্যে ঢুকতে পারছি না। আনরেকগনাইজড রিজন, রেকগনাইজড রিজন আছে, একটা কোনো আমার ফ্যামিলিতে ট্রমা হয়েছে, একটা কিছু হিস্ট্রি আছে, স্বাভাবিক আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে, কিন্তু এরকম কোনো কারণ নেই, তা সত্ত্বেও আমার ব্রেক হচ্ছে, তার মানে পুয়ার মেন্টাল হেলথ আছে। নেক্সট হচ্ছে আর ইউ কন্টিনিউয়ালি আনহ্যাপি উইদাউট জাস্টিফাইড কজ,
জাস্টিফাইড কজ নেই তাও আনহ্যাপি, কন্টিনিউয়ালি আনহ্যাপি, কখনোই খুশি হতে পারছে না। নেক্সট হচ্ছে ডু ইউ লস ইউর টেম্পার ইজিলি অ্যান্ড অফেন, বারবার রেগে যাচ্ছি, অকারণে রেগে যাচ্ছি। আর ইউ ট্রাভেলড বাই রেগুলার ইনসমনিয়া, মাঝে মাঝে তোদের পরীক্ষার সময়তে ঘুম হয় না, খুব স্বাভাবিক, কিন্তু সেটা তো রেগুলার নয়। ডু ইউ হ্যাভ ওয়াইড ফ্লাকচুয়েশনস ইন ইউর মুড ফ্রম ডিপ্রেশন টু ইলেশন ব্যাক টু ডিপ্রেশন হুইচ ইনক্যাপাসিটেট ইউ, এইখানে হচ্ছে কি ইনক্যাপাসিটেটটা কিওয়ার্ড, মানে কখনো কখনো আমাদের মুড খুব কম থাকে, কখনো কখনো হাই থাকে, এটা অনেক ফিজিওলজিক্যাল কারণে তোদের হয়, তোরা জানিস, কিন্তু সেটা ইনক্যাপাসিটেট করে না যে সেই দিনে আমি কাজটাই করতে পারবো না, এরকম হয় না। তাহলে কাজ করতে বাধা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল একটা পুয়ার হেলথের কারণ। নেক্সট, ডু ইউ কন্টিনিউয়ালি ডিসলাইক টু বি উইথ পিপল, মানে লোকের সঙ্গে থাকতে সবসময় বিরক্তি লাগে, সে যেই হোক, এটা হতে পারে না, কন্টিনিউয়ালি লাগতে পারে না। আর ইউ আপসেট ইন দ্য রুটিন অফ ইউর লাইফ ইট ডিস্টার্বড, আমরা একটা রুটিন থাকে, তোদের সবাইকার একটা রুটিন থাকে, এমবিবিএস পড়ার আগে একটা রুটিন ছিল, এমবিবিএস পড়তে এসেছিস এখন একটা রুটিন আছে, একদিন এমবিবিএস শেষ হবে, নেক্সটে যাবি আর একটা রুটিন হবে, সেই রুটিন যখন ডিস্টার্বড হয়ে যাবে তখন কি আপসেট হয়ে যাস? যদি হয়ে যাস কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি, তখন কিন্তু বুঝতে হবে যে পুয়ার মেন্টাল হেলথ হচ্ছে, আপসেট হয়ে গেলে। ডু ইউ চিলড্রেন কনসিস্টেন্টলি গেট অন ইউর নার্ভস, বাচ্চাদের কারণে খুব বেশি পরিমাণে রাগ হচ্ছে। আর ইউ ব্রাউন্ড অফ অ্যান্ড কনস্ট্যান্টলি বিটার, খুব খারাপ খারাপ কথা বলছিস, তেতো কথা বলছিস সব সময়। আর ইউ অ্যাফ্রেড উইদাউট রিয়েল কজ, কোনো রিয়েল কজ নেই অথচ সবসময় ভয় লাগছে। আর ইউ অলওয়েজ রাইট অ্যান্ড দ্য আদার পারসন অলওয়েজ রং, এই 12 নম্বর পয়েন্টটা এখনকার দিনে অনেকের মধ্যে আছে, তো এটা একটা পুয়ার মেন্টাল হেলথের লক্ষণ। আর ইউ অলওয়েজ রাইট অ্যান্ড আদার্স আর রং। Do you have numerous itches and pains for which no doctor can find a physical cause? 13 নম্বর পয়েন্টটা তোরা তোদের রেগুলার প্র্যাকটিসে সবচেয়ে বেশি পরিমাণে পাবি। হ্যাঁ, কিছু বলছিস? 13 নম্বর পয়েন্টটা তোরা তোদের রেগুলার প্র্যাকটিসে সবচেয়ে বেশি পাবি। এটাকে কি বলা হয়? নর্মালি সোমাটোফর্ম ডিসঅর্ডার বলা হয়, ঠিক আছে? কোনো জাস্টিফাইড কারণ নেই, কিন্তু পেশেন্ট এসে বলছে আমার সবসময় মাথা ব্যথা, শরীরের মধ্যে দিয়ে একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছে, সামথিং, সবসময় পিঠের মধ্যে ব্যথা হচ্ছে, কোনো জাস্টিফাইড কারণ নেই। তাহলে এইটা নর্মালি সবচেয়ে বেশি পরিমাণে পুয়ার মেন্টাল হেলথ যাদের থাকে তাদের এটা হয়। ICD-10 ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজের মধ্যে যেগুলো ভাগ করা আছে, এইভাবে ভাগ করা আছে, যেমন হচ্ছে অর্গানিক ইনক্লুডিং সিম্পটোম্যাটিক মেন্টাল ডিসঅর্ডার, যেমন ডিমেনশিয়া ইন অ্যালজাইমার্স, ডেলিরিয়াম, এগুলো। মেন্টাল এন্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডিউ টু সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ, জানিস, হার্মফুল ইউজ অফ অ্যালকোহল, ওপিয়েড ডিপেন্ডেন্ট সিনড্রোম বা আদার যদি কিছু ড্রাগ থাকে। স্কিজোফ্রেনিয়া, সিজোটাইফাল এন্ড ডিলিউশনাল ডিসঅর্ডার, এই যে প্যারানয়েড বললাম আমি, সবসময় সন্দেহ করা, সন্দেহবাতিক। ডিলিউশনাল ডিসঅর্ডার, অ্যাকিউট ট্রানজিয়েন্ট, সাইকোটিক ডিসঅর্ডার, মুড এফেক্টিভ ডিসঅর্ডার আছে, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, ডিপ্রেসিভ এপিসোড, নিউরোটিক স্ট্রেস রিলেটেড অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এখনকার দিনে বহু মানুষের আছে, যে জিএডি বলা হয়। আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাও অনেক মানুষের থাকে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের উদাহরণ খুব কমন, কিরকম, এটা তোরা নিজেদের বাড়িতেও অনেকের ক্ষেত্রে লক্ষ্য করে থাকতে পারিস। গ্যাস স্টপ করা হয়েছে কিনা 3 থেকে 4 বার দেখা হলো, আমি জানি গ্যাস স্টপ করা হয়েছে, তাও কনফার্ম করা, এটাকে একটা রিপিটেটিভ বিহেভিয়ারকে বারবার করাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে। আরো একটা আছে খুব কমন উদাহরণ, তালা লাগানোর পর তালাটাকে টেনে দেখা বারবার, এই তালাটা আমি ঠিক লাগিয়ে দিই, এই দুটো কমন, এইগুলোকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আরো আছে বারবার হাত ধোয়া, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি কমন, জামা কাপড় একটু বেশি কাঁচা, কোনো জায়গাতে যদি টাচ হয়ে যায় তারপরে স্নান না করে বাড়ি না ঢোকা, এই টাইপের অনেকগুলো আছে, এগুলো সব ওসিডির লক্ষণ। নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল সিনড্রোম আছে, যেমন ইটিং ডিসঅর্ডার, ওই যে বললাম হয় খুব বেশি খাচ্ছে বা খুব কম খাচ্ছে। নেক্সট হচ্ছে নন অর্গানিক স্লিপ ডিসঅর্ডার, মানে অর্গানিক কোনো কজ নেই তাও স্লিপের ডিস্টারবেন্স হচ্ছে। তারপরে হচ্ছে ডিসঅর্ডারস অফ অ্যাডাল্ট পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার, যেমন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, ট্রান্সসেক্সুয়ালিজম। ট্রান্সসেক্সুয়ালিজম কোনটা? আমার ফিজিক্যালি যেটা সেক্স সেইটা মেন্টালি নয়, ম্যাচ করছে না, সেটা ট্রান্সসেক্সুয়ালিজম, ঠিক আছে? দেন হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, এটা জানিস। ডিসঅর্ডারস অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেমন স্পেসিফিক রিডিং ডিসঅর্ডার, তারে জমিন পর, ডিসলেক্সিয়া।
নেক্সট চাইল্ডহুড অটিজম, বিহেভিয়ারাল ইমোশনাল ডিসঅর্ডার যেমন হচ্ছে হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, টিক ডিসঅর্ডার। কিরকম? বিভিন্ন টাইপের মুদ্রা হয়, নাচে মুদ্রা আছে সেটা একরকম, আরো কিছু মানুষের দেখবি একটা স্পেসিফিক টাইপের মুদ্রা থাকে, সেটা সে করে, হয় কোনো একটা কথা বলে বা একটা আঙ্গুলের কিছু একটা ভঙ্গি করে কোনো একটা কথাতে, এটা ছোটবেলা থেকেই হয়, সেটাকে টিক ডিসঅর্ডার বলে, সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারে না। আনস্পেসিফাইড মেন্টাল ডিসঅর্ডার, যেগুলো উপরের ক্যাটাগরির মধ্যে পড়বে না, সেগুলো আনস্পেসিফাইড। কজ কি আছে? নর্মালি অর্গানিক কন্ডিশন আছে, সমস্ত অর্গানিক কন্ডিশন যা মাথায় আসে, যেমন সেরিব্রাল আর্টেরিওস্ক্লেরোসিস, নিওপ্লাজম, মেটাবলিক ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ, এন্ডোক্রাইন ডিজিজ, ক্রনিক ডিজিজ সাচ এজ টিউবারকুলোসিস, লেপ্রোসি, এপিলেপসি, এগুলো থেকে হতে পারে। হেরিডিটি কি আছে বলা আছে, দেখ দুটো বাবা মা মানে বাবা মা বোথ প্যারেন্ট যদি সিজোফ্রেনিক হয় তাহলে তাদের বাচ্চার 40 টাইমস হায়ার চান্স অফ গেটিং সিজোফ্রেনিয়া। সোশ্যাল প্যাথোলজিক্যাল কজ প্রচুর আছে, ওয়ারিজ, অ্যাংজাইটি, ইমোশনাল স্ট্রেস, টেনশন, ফ্রাস্ট্রেশন, আনহ্যাপি ম্যারেজ, ব্রোকেন হোম, পভার্টি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, চেঞ্জিং ফ্যামিলি স্ট্রাকচার, পপুলেশন মোবিলিটি, ইকোনমিক ইনসিকিউরিটি, ক্রুয়েলটি, রিজেকশন, নেগলেক্ট অ্যান্ড দ্য লাইক। এরকম প্রচুর জিনিস আছে, কিন্তু আমি কি বললাম, এই জিনিসগুলো সবাই আমাদের সবাইকার জীবনে আসবে, কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে পারে ম্যাক্সিমাম মানুষ, যারা পারে না তারা মেন্টাল ডিসঅর্ডারে চলে যায়, তাহলে তার ক্ষেত্রে এই কারণগুলো বেশি হয়ে যায়, কোপ আপ করার ক্ষমতাটা কম থাকে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আদার দেন সাইকোলজিক্যাল ওয়ান্স আর কি কি আছে? টক্সিক সাবস্টেন্স হতে পারে, যেমন কার্বন ডাইসালফাইড, মার্কারি, ম্যাঙ্গানিজ, স্টিল, লেড কম্পাউন্ড। সাইকোট্রপিক ড্রাগস হতে পারে, বারবিচুরেটস, অ্যালকোহল, গ্লিসিওফালভিন। এই গ্লিসিওফালভিন কিসে ইউজ হয় বল? হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক এফেক্ট তো আছেই অবশ্যই, কিন্তু হ্যাঁ। নিউট্রিশনাল ফ্যাক্টরস, ডেফিসিয়েন্সি অফ থায়ামিন, পাইরিডক্সিন। এই যে নিউট্রিশনাল ফ্যাক্টরস, ডেফিসিয়েন্সি অফ থায়ামিন, কিসে থায়ামিন ডেফিসিয়েন্সি হয় বলতো? অ্যালকোহল খেলে। যারা ক্রনিক অ্যালকোহলিক তাদের থায়ামিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে অ্যালকোহলিজমের জন্য থায়ামিন ডেফিসিয়েন্সি হয়। মিনারেল ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আর ইনফেক্টিভ এজেন্টস এর মধ্যে মিজেলস, রুবেলা, এগুলো তোরা জানিস, একদম প্রিন্যাটাল, পেরিন্যাটাল, পোস্টন্যাটাল পিরিয়ডে ব্রেন ডেভেলপমেন্টে এগুলো হ্যাম্পার করে। ট্রমাটিক ফ্যাক্টর, রোড অ্যান্ড অকুপেশনাল অ্যাক্সিডেন্ট, যে কোনো রকমের ট্রমাতে কি হয়? পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই নামটা মনে রাখিস, এটা খুব কমন। পিটিএসডি, খুব নিয়ার এন্ড ডিয়ার কেউ মারা গেলে, হঠাৎ করে মারা গেলে, বাড়ি কেউ হঠাৎ সুইসাইড করলে, সেটা যদি ইয়ং কেউ হয় তাহলে একদম পিটিএসডি কমন হবেই। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা গাড়িতে 4 জন 5 জন যাচ্ছিল, 2 জনকে সামনে মারা যেতে দেখলো, বাকি 3 জনের পিটিএসডি হবে। বাইক অ্যাক্সিডেন্টেও সেম। রেডিয়েশন, নার্ভাস সিস্টেম ইজ মোস্ট সেন্সিটিভ টু radiation during the period of neural development। তাহলে এই উপরের গুলো এত দূর পর্যন্ত ছিল ওয়ার্নিং সিগন্যালস আর মেন্টাল হেলথের একটা ব্রিফ। নেক্সট যেটা, এটা হচ্ছে পুরোটাই ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এখানে বলা আছে ওই কি ফ্যাক্টস যেটা বলা ছিল আমার, তারই একটু ডিটেল বলা আছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট 6 to 7% of the population suffers from mental disorder। আমি জানি একটা ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট দিয়েছিল, সেটাতে বলা আছে যে ডেলি লস যেটা হয় মেন্টাল ডিসঅর্ডারের জন্য, সেটা মাচ হায়ার দ্যান ডায়রিয়া, ম্যালেরিয়া, ওয়ার্ম ইনফেস্টেশন অ্যান্ড টিউবারকুলোসিস ইফ টেকেন ইন্ডিভিজুয়ালি। তাহলে এগুলো যদি ইন্ডিভিজুয়াল হিসেবে দেখা হয়, মেন্টাল হেলথের ডেলি লসটা অনেক বেশি। দেন টুগেদার দিস ডিসঅর্ডার অ্যাকাউন্ট ফর 12% অফ দ্য গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ বা জিবিডি বলা হয়, যেটা ইনক্রিজ করে 15% পর্যন্ত চলে যাবে 2020-তে। এখন 2024 চলছে, তাহলে আরো বেশি ইনক্রিজ হয়ে গেছে। 1 in 4 families is likely to have at least one member with a behavioral or mental disorder। WHO এর একটা প্রেডিকশন ছিল যে 1 in 3 or 4 family তে একটা ক্যান্সার পেশেন্ট থাকবে, যেটা প্রায় মিলে গেছে। আর একটা ছিল 1 in 4 family একটা মেন্টাল পেশেন্ট থাকবে, যেটাও কিন্তু প্রায় মিলে গেছে। এবং তার সঙ্গে কি হবে, ওই ফ্যামিলিটাকে নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্টিগমা, ডিসক্রিমিনেশন পেতে হচ্ছে, তার সঙ্গে আমরা ঠিকমতো সাপোর্টটাও দিতে পারছি না, মানে কোয়ালিটি কোয়ান্টিটি ওয়াইজ ট্রিটমেন্টটাও ঠিক দিতে পারছি না। কত সালে লঞ্চ হয়েছে দেখে রাখ, 1982 মনে রাখতে হবে, 1982 তে লঞ্চ হয়েছে। তাহলে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক আগে লঞ্চ করেছিল, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম 1982।
মনে রাখবি কতগুলো এর অবজেক্টিভ আছে, কি কি অবজেক্টিভ দেখ। To ensure the availability, accessibility of minimum mental health care for all in the foreseeable future, particularly to the most vulnerable and underprivileged sections of the population, to encourage the application of mental health knowledge in general healthcare and in social development, and to promote community participation in the mental health service development and to stimulate efforts towards self-help in the community. তাহলে আমি যে ওখানে বলেছিলাম চারটে, তার মধ্যে একটা যে ট্র্যাডিশনাল হিলিং, সেইটা হচ্ছে যে কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে। এরপরে আসছে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, এটা লঞ্চ হয়েছে পরে 1996 এ, তাহলে অনেক আগে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম হয়ে গেছিল। তারপরে 1996 এটা হচ্ছে 9th 5-year প্ল্যানে এই ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামটা হয়েছে। ওয়াজ বেসড অন বেলারি মডেল, এইটার নাম একটু মনে রাখিস, বেলারি মডেল। বেলারি মডেলটা কি? আমাদের কান্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস মেন্টাল হেলথ অর্গানাইজেশনের কি নাম জানিস? যেটা ওয়ার্ল্ডেও ফেমাস, আমাদের কান্ট্রির যেটা প্রেস্টিজিয়াস মেন্টাল হেলথ অর্গানাইজেশনের কি নাম? নাম তো জানিস সবাই, কি বল? নিমহ্যান্স, ব্যাঙ্গালোর। হ্যাঁ, এটার নামটা কখনো বলবি না, নিমহ্যান্স। এরা পায়োনিয়ার, খুব প্রেস্টিজিয়াস। তো এই নিমহ্যান্সে এই বেলারি মডেলটা তৈরি করেছিল অনেক আগে, 1985-এ তৈরি করেছিল। সেইখান থেকে নিয়ে অনেক কান্ট্রিতে হয়েছে, ডেভেলপড কান্ট্রিতে হয়েছে এদের থেকে নিয়ে, নিমহ্যান্স থেকে নিয়ে। তাহলে এইখানে ফলোইং কম্পোনেন্ট গুলো ছিল যেটা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামে নেওয়া হয়েছে। কি কি? আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট, ট্রেনিং, ওই যে বললাম জেনারেল ফিজিশিয়ানদের ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট অফ কমন মেন্টাল ইলনেসের ট্রেনিং দেওয়া হবে উইথ লিমিটেড নাম্বার অফ ড্রাগস আন্ডার গাইডেন্স অফ স্পেশালিস্ট, পাবলিক অ্যাওয়ারনেস জেনারেশন, ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশনের মাধ্যমে বা আইসি যেটাকে বলা হয়, আর রেকর্ড কিপিং, সিম্পল রেকর্ড কিপিং বা মনিটরিং, চারটে। তাহলে আর্লি ডিটেকশন, ট্রিটমেন্ট, ট্রেনিং, আইসি, মনিটরিং। খুব সিম্পল ফর্মুলা, কিন্তু এটা দিয়ে খুব এফেক্টিভলি ম্যানেজ করা সম্ভব। এরপরে আসছে কম্পোনেন্ট। কম্পোনেন্টের মধ্যে বারবার জোর দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিস্ট্রিক্ট লেভেল অ্যাক্টিভিটিস আন্ডার এনএইচএম। এনএইচএম মানে ন্যাশনাল হেলথ মিশন। আগে শুধু ছিল ন্যাশনাল রুরাল হেলথ মিশন, তারপরে এসেছে ন্যাশনাল আরবান হেলথ মিশন, একসঙ্গে হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন। তাহলে এই যে এনএইচএম এর আন্ডারে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, এইটা কিন্তু একদম কি সার্ভিস ডেলিভারির মেন জায়গা। কি কি বলা আছে? envisages provision of basic mental health care service at the community level, at least 10 বেডেড ইনপেশেন্ট ফ্যাসিলিটি থাকতে হবে সিএসসি তে, মানে কমিউনিটি হেলথ সেন্টার বা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো বিপিএসসি। আমাদের রাজ্যে সিএসসি নেই, সিএসসি নেই, সিএসসিটা হচ্ছে ন্যাশনাল কনসেপ্ট আমাদের রাজ্যে, তার পরিবর্তে আছে বিপিএসসি, অথবা সেগুলোকে আপগ্রেড করা আছে রুরাল হসপিটাল বলে। তাহলে কেন এই ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামটাকে এত ইম্পর্টেন্ট দেওয়া হয়? এই কারণে এইটা কোথায় থাকে? সাপোজ এইটা একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, একটা হেলথ ডিস্ট্রিক্ট, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের থেকে এক হতে পারে, আলাদা হতে পারে, ছোট হতে পারে, বড় হবে না। তাহলে এইটার পুরোটার কন্ট্রোল হচ্ছে সিএমওইচ অফিসে, সিএমওইচ অফিস। তাহলে এইখানে থাকে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের টিম। এইখান থেকে এরপরে এটা যায় কোথায়? এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, অ্যাটলিস্ট 6টা থাকবে। এগুলোকে কি বলে? ব্লক, ঠিক আছে। তাহলে প্রথমে ডিস্ট্রিক্ট থেকে ব্লকে যাবে, ব্লক থেকে ব্লকে থাকে হচ্ছে সিএসসি, যেটাকে বললাম এই যে সিএসসি গুলো, বা এগুলোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হয় রুরাল হসপিটাল আরএইচ অথবা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বিপিএইচসি, সিএসসি আরএইচ অথবা বিপিএসসি। এইখান থেকে এক একটা থেকে আবার যাবে কোথায়? পিএইচসি তে, মানে প্রাইমারি হেলথ সেন্টারে। তাহলে এই যে আমি বললাম বেড থাকার কথা, এইভাবে এটা সব জায়গাতে ডেলিভার করছে। তাহলে এইখানে দেখ বেড থাকার কথাটা আমি কোথায় বললাম, এটা কিন্তু এইখানে সিএসসি তে 10 বেডের ইনপেশেন্ট ফ্যাসিলিটি থাকবে। আউটরিচ কম্পোনেন্ট একটা আছে, কে স্যাটেলাইট ক্লিনিক বলছে, কে করবে? 4টে স্যাটেলাইট ক্লিনিক পার মান্থ করার কথা অ্যাট সিএসসি বা পিএসসি বাই ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ টিম। তাহলে এই যে টিমটা,
এদের প্রতি মাসে 4টে করে স্যাটেলাইট ক্যাম্প করার কথা, সেটা ওরা চুজ করে নেবে, আইদার ব্লকে করবে অথবা প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে করবে, যেখানে ওদের সুবিধে। সেই টিমে কারা থাকে সেটা আসছে পরে। টার্গেটেড ইন্টারভেনশনস কিছু আছে, লাইফ স্কিল এডুকেশন অর কাউন্সিলিং ইন স্কুল, কলেজ কাউন্সিলিং সার্ভিস, ওয়ার্ক প্লেস স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড সুইসাইড প্রিভেনশন সার্ভিস। সেন্সিটাইজেশন অ্যান্ড ট্রেনিং আমি বললাম সমস্ত জায়গাতেই, কারা সেন্সিটাইজ করে বা ট্রেনিং দেয় সেটা আমি একদম লাস্টে বলবো। অ্যাওয়ারনেস ক্যাম্প কিছু করতে হবে, এটার জন্য কাদের হেল্প নিতে হবে? পিআরআই। পিআরআই মানে কি? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, ভিলেজ লেভেলে পিআরআই থাকে, তাহলে ভিলেজ লেভেলে করতে গেলে পিআরআই কে ইনক্লুড করতেই হবে। ফেথ হিলার্স, টিচার্স, লিডার্স, আর কমিউনিটি পার্টিসিপেশনের জন্য সেলফ হেল্প গ্রুপ আর এনজিওস কে এখানে লাগবেই। সিমিলারলি এই যে একটা মেন্টাল হেলথ অ্যাক্ট আছে, এইটা সম্পর্কেও অবহিত করতে হবে, কাদিকে জানাতে হবে? ল কাদের দেখা কাজ? পুলিশ প্রশাসনের। তাহলে তারাও এটা জানে কিনা সেটা দেখতে হবে। As of now 241 districts have been covered under the scheme and it is proposed to expand district mental health program to all districts in a phased manner. তাহলে 241টা ডিস্ট্রিক্টে এটা এখনো পর্যন্ত দেওয়া গেছে, ধীরে ধীরে সমস্ত ডিস্ট্রিক্টে এটা এক্সপ্যান্ড করা হবে। ম্যান পাওয়ার আমি বলছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে কি কি নিতে হবে? সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি নার্স, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, কেস রেজিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট। ফিনান্সিয়াল সাপোর্ট পার ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের জন্য আসে 83.2 লাখ। তাহলে এই জায়গাটার জন্য 83.2 লাখ রাজ্য থেকে পাঠিয়ে দেবে, রাজ্যের যে পোর্শনটা সেটা সেন্ট্রাল থেকে পাঠিয়ে দেবে, আর এখান থেকে এবারে এরা ব্লকে ডিস্ট্রিবিউট করে দেবে, যেরকম অ্যাক্টিভিটি হবে সেরকম। আবার ব্লক থেকে সেগুলো আবার প্রাইমারি হেলথ সেন্টারে পাঠিয়ে দেবে, যেরকম অ্যাক্টিভিটি হবে। প্রাইমারি হেলথ সেন্টার থেকে কোথায় পাঠাবে? সাব সেন্টারে পাঠাবে, যদি কিছু অ্যাক্টিভিটি সেখানে হয়। নর্মালি এই অ্যাক্টিভিটি গুলো সাব সেন্টার লেভেলে হয় না, অ্যাটলিস্ট পিএসসি মেডিকেল অফিসার চাই। এরপর আমি বললাম পিপিপি মডেলে এনজিও কে ইনভলভ করতেই হবে। ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে 5 লাখ পার এনজিও। এই 5 লাখটা কি? 5 লাখটা পার এনজিও কে দেয়া হবে। কিসের জন্য দেয়া হবে আমি বলছি। আন্ডার দিস কম্পোনেন্ট দেয়ার ইজ এ প্রভিশন ফর দ্য স্টেট গভর্নমেন্ট to execute activities related with mental health in partnership with non-government organization as per the guideline of NRHM in this regard. তাহলে এটা সেন্ট্রাল থেকেই বলে দেওয়া আছে, স্টেটকে ক্ষমতা দেওয়া আছে যে আপনি চুজ করুন যে এনজিও কে, সেই এনজিও কি কি কাজ করবে, এই কাজগুলো করবে। কিছু ডিস্ট্রিক্ট লেভেলে আর স্টেট লেভেলে কিছু কাজ হবে যেগুলো স্টেট করবে। লোকাল আইসি, ডে কেয়ার, রেসিডেন্সিয়াল, লং টার্ম রেসিডেন্সিয়াল, কন্টিনিউইং কেয়ার, কি জিনিস আমি একটু করে ডিসকাস করে দেবো সবগুলোই। Supplementation or innovative mental health service, training, sensitization of health worker, hiring of a private psychiatrist, clinical psychology, psychiatric social worker, psychiatric nurse on contract, psychiatrist remuneration বলা আছে 2500 per day, at least 10 days a month or 4 days per month for outreach activity। ওই যে বললাম 4 দিন যেতে হবে মাসে আউটরিচ করতে, সেটাও বলে দেওয়া আছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের রেমুনারেশন বলা আছে 2000 per day আর সাইকিয়াট্রিক নার্সের 1000 পার ডে। হ্যাঁ জানি রেমুনারেশনের ভ্যালু হয়তো কম, বাট এখন এর থেকে বেশি বাজেট প্রভিশন করা দেওয়া সম্ভব হয়নি, তাই একটা কিছু করা হয়েছে। স্টেটের অ্যাডভোকেসি, লোকাল আইসি, ডেডিকেটেড মেন্টাল হেলথ হেল্পলাইন একটা আছে, ট্রেনিং, সেন্সিটাইজেশন অফ হেলথ ওয়ার্কার আর অ্যাম্বুলেন্স সার্ভিস। তাহলে দেখ সমস্ত কম্পোনেন্টের মধ্যেই পড়ছে ট্রেনিং এন্ড সেন্সিটাইজেশন অফ হেলথ ওয়ার্কার, মানে এটার উপরেই সবচেয়ে বেশি এমফাসিস দেওয়া হয়েছে। 50,000 করে পার মান্থ ডে কেয়ার সেন্টারের জন্য দেওয়া যাবে। এই ডে কেয়ার সেন্টারে কি হবে? এটা এক টাইপের আউটডোর ধরতে পারিস, আউটডোর। তাহলে এখনকার দিনে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম বা ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের একটা কি কম্পোনেন্ট হচ্ছে, পেশেন্টকে আমি হসপিটালে রেখে সুস্থ করার চেষ্টা করব না। যাদের সাইকিয়াট্রিক এমার্জেন্সি আছে তাদের রাখবো, বাকি যাদের রাখার দরকার নেই তাদের সবসময় ওপিডিতে, কমিউনিটিতে, নিজের বাড়িতে সেই জায়গাতেই ট্রিটমেন্ট করব, যাতে বার্ডেনটা কমানো যায়। এটা হচ্ছে মেন ফোকাস। তার জন্যই ডে কেয়ার সেন্টার করা হয়েছে। 50,000 করে এরকম সেন্টারকে পার মান্থ ফিনান্সিয়াল সাপোর্ট পর্যন্ত দেওয়া হবে। কি করা হবে তাতে? প্রোভাইড রিহ্যাবিলিটেশন, রিকভারি সার্ভিস টু পারসন উইথ মেন্টাল ইলনেস so that the initial intervention with drug and psychotherapy is followed up and relapse is prevented. রিল্যাপসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোরা জানিস মেন্টাল হেলথের। সেই রিল্যাপসটা যাতে প্রিভেন্ট করা যায় এবং কেসগুলো ফলো আপ করা যায়, সেই জন্য এই সেন্টারগুলো। হেল্পস ইন এনহ্যান্সিং দ্য স্কিলস অফ দ্য ফ্যামিলি অ্যান্ড কেয়ার গিভার
তাহলে ফ্যামিলি বা কেয়ার গিভারকেও বলে দেওয়া যে আপনারা কিভাবে খেয়াল রাখবেন। প্রোভাইডস অপরচুনিটি ফর পিপল রিকভারিং ফ্রম মেন্টাল ইলনেস ফর সাকসেসফুল কমিউনিটি লিভিং, যারা সুস্থ হয়ে গেছে এই মুহূর্তে, ফ্রি অফ ড্রাগ আছে, তারা কিভাবে কমিউনিটিতে থাকবে সেটা বলে দেওয়া। ফিনান্সিয়াল সাপোর্ট 6,50,000 টাকা পার মান্থ, মানে বছরে 6 লাখ টাকা, এটা মিনিস্ট্রি থেকে দেওয়া হবে। এইটারই একটু বড় ভার্সন হচ্ছে রেসিডেন্সিয়াল বা লং টার্ম কন্টিনিউইং কেয়ার। এর মানিটারি সাপোর্টটা আর একটু বেশি, 50,000 এর জায়গায় 75,000 টাকা, তার জন্য বছরে 9 লাখ। এটাতে কি হবে, ধর ক্রনিক্যালি মেন্টালি ইল ইন্ডিভিজুয়াল যারা ট্রিটমেন্টে স্টেবিলিটি অ্যাচিভ করে গেছে কিন্তু তার বাড়ি থেকে তাকে নিতে চাইছে না, তাকে মেন্টাল হসপিটালে পড়ে থাকতে হবে, তাহলে আমার একটা বেড অকুপাই হয়ে থাকবে, খাবার অকুপাই হয়ে থাকবে, একটা নার্স অকুপাই হয়ে থাকবে, ডাক্তার অকুপাই হয়ে থাকবে, সেইটা যাতে না হয় তার জন্য এই জিনিসগুলো করা। লং টার্ম কন্টিনিউইং কেয়ার, যতদিন না পর্যন্ত তার ফ্যামিলিকে বুঝিয়ে তাকে আমি ফেরত পাঠাতে পারছি সেই এরকম সেন্টারে থাকবে। কমিউনিটি হেলথ সেন্টার, এই যে বললাম এগুলো হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার। এখানে কি কি দেওয়া হয়, আউট পেশেন্ট সার্ভিস, ইন পেশেন্ট সার্ভিস, ওই যে বললাম 10টা বেড থাকবে, কাউন্সেলিং সার্ভিস করা হবে, ম্যান পাওয়ার কে থাকে, মেডিকেল অফিসার থাকে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার থাকার কথা। আইডিয়ালি এখনো সব জায়গায় নেই, কিন্তু ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামে আছে, অবশ্যই আছে। সিমিলারলি প্রাইমারি হেলথ সেন্টার, মানে এই ব্লকের পরে এই ছোটগুলো, এগুলোতে কি আছে, আউট পেশেন্ট সার্ভিস, এখানে ইনডোর নেই, ইন পেশেন্ট থাকবে না। নেক্সট হচ্ছে কাউন্সেলিং সার্ভিস ইন অ্যাক্সেসিং সোশ্যাল কেয়ার বেনিফিটস, কাউন্সেলিংটা হবে। প্রোঅ্যাক্টিভ কেস ফাইন্ডিং এন্ড মেন্টাল হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিস, তাহলে কেস ফাইন্ডিংটা হবে, কারণ কি ওই যে বললাম আমরা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের ট্রেন করে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে কিভাবে আপনারা কেসগুলো বার করবেন। ম্যান পাওয়ার, এখানে কিন্তু দেখ আগেরটাই ছিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার নেই, শুধু কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে 2জন, তাহলে এক্সট্রা কোনো ম্যান পাওয়ার আমি নিতে পারবো না। মেন্টাল হেলথ সার্ভিস, এর বাইরেও যদি কোনো মেডিকেল কলেজ মেন্টাল হেলথ সার্ভিস যেগুলো দেয় বা দিতে হয় বা দিতে অনেক সময় অন্য প্রোগ্রামও আসে, সেইগুলোর জন্য আলাদা করে ফিনান্সিয়াল সাপোর্ট আছে মেডিকেল কলেজের জন্য 15 লাখ পার ইয়ার। এর বাইরে একটা মেন্টাল হেলথ হেল্পলাইন আছে, এটা 24 আওয়ার্স চালু থাকে, ইনফরমেশন দেয় পাবলিককে কিসে মেন্টাল হেলথ রিসোর্স কোথায় কোথায় পাবেন, এমার্জেন্সি সিচুয়েশন কি হতে পারে, ক্রাইসিস ম্যানেজমেন্ট কি হতে পারে, ইনফরমেশন পার্টেনিং টু ডেস্টিটিউট মেন্টালি ইল পেশেন্ট, রেজিস্ট্রেশন অফ কমপ্লেন্টস অন হিউম্যান রাইট ভায়োলেশন অফ মেন্টালি ইল, মানে কোথাও কোনো পাগলকে কেউ মারধর করছে তার কমপ্লেনও এখানে লজ করা যাবে, অ্যাসিস্ট্যান্স অন মেডিকো লিগাল ইস্যু। আর এই যে মেন্টাল হেলথ হেল্পলাইন যেটা, এটা লিঙ্ক করা আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, মেন্টাল হসপিটাল, প্রাইভেট মেন্টাল হেলথ ফেসিলিটি, এনজিও and all other mental health service provider of the state. টার্সিয়ারি লেভেলে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য দেখ বলা আছে 10টা এক্সিস্টিং মেন্টাল হসপিটালকে আপগ্রেড করতে হবে, তার জন্য টাকা স্যাংশন হয়ে আছে 33.70 crore। কিসের জন্য, এটা একাডেমিক ব্লক, লাইব্রেরি, হোস্টেল, ল্যাব, সাপোর্টিভ ডিপার্টমেন্ট, লেকচার, থিয়েটার, এসবের জন্য। কিসে কিসে পিজি পড়ানো হবে, সব কিছুতে, সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, এই জন্য। তো এর মধ্যে 15টাকে এইরকম আপগ্রেড করা গেছে, 10-এর জায়গায় 15 বেশি করা গেছে। এইটা একটা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। সেকেন্ডটা হচ্ছে শুধু পিজির জন্য, পিজি কোর্সের জন্য, মানে সাইকিয়াট্রিতে পিজির জন্য, তার জন্য সাপোর্টটা একটু কম, 0.86 to 0.99 crore পার ডিপার্টমেন্ট, এস্টাবলিশ যদি কিছু করার থাকে সেটার জন্য। এই এখনো পর্যন্ত 39 পিজি ডিপার্টমেন্ট 15টা মেডিকেল কলেজে হয়েছে। এরপরে যেটা বলছিলাম, দুটো ইনস্টিটিউটকে আলাদা করে আরো এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, একটা হচ্ছে সিআইপি রাঁচি, সেকেন্ডটা হচ্ছে এলজিবি তেজপুর। তেজপুর কোথায়, তেজপুর কোথায়, আসাম। তাহলে এটা কিন্তু সেন্টার অফ এক্সেলেন্স, সিআইপি রাঁচি আর এলজিবি তেজপুর। দেখ বলা আছে বেসিক নিউরোলজিক্যাল নিউরোসার্জিক্যাল ফেসিলিটি টু বি ইনক্লুডেড অন দ্য প্যাটার্ন অফ নিমহ্যান্স। তাহলে নিমহ্যান্সের সবকিছু এতটাই উন্নত, ওইটা সেন্টার অফ এক্সেলেন্সের একটা মাপকাঠি, যে নিমহ্যান্সের মতো করতে হবে। এরপরে হচ্ছে দুটো অথরিটি আছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেট মেন্টাল হেলথ অথরিটি, তাদের কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য নন রেকারিং, মানে যেরকম চেয়ার টেবিল আসবাবপত্র, খাতা বই পেন্সিল, খাতা বই পেন্সিলটা হবে না, চেয়ার টেবিল নর্মালি ফার্নিচার গুলো নন রেকারিং, একবার কিনলে চলবে বহুদিন, তার জন্য খরচা দেওয়া আছে 2 লাখ।
আর রেগুলার রেকারিং মানে কি মেনলি ম্যান পাওয়ার, যাদের প্রত্যেক মাসে মাইনে দিতে হয়, তাদের জন্য 7 লাখ রুপিস বাজেট বরাদ্দ করা আছে। তাহলে অনেকখানি পরিমাণ বাজেট মেন্টাল হেলথের জন্য দেওয়া আছে। হ্যাঁ, কটায়? 12:30 আগে শেষ করে দেবো, চিন্তা নেই, আর বেশি নেই তো, 10 মিনিট লাগবে, দাঁড়া 10 মিনিট। আচ্ছা তাড়াতাড়ি বলে দিচ্ছি আমি। ফার্স্ট, রিসার্চ এন্ড অ্যাক্টিভিটির জন্য বলা আছে ডিফারেন্ট জায়গাতে রিসার্চ করতে হবে, কারণ কি সমস্ত জায়গার নিড সমান নয়। রিসার্চের বাজেটও দেওয়া আছে 18 crore, মানে 6 কোটি টাকা পার ইয়ার। নেক্সট হচ্ছে মনিটরিং, যে কোনো কিছুর মনিটরিং করার দায়িত্ব হচ্ছে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট, সিএসসি, পিএসসি থেকে ওপর দিকে যাবে, ঠিক আছে, সেন্ট্রালি যাবে। এর জন্য স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই একই রিপোর্ট সবাইকে ফিল আপ করতে হয়। নেক্সট হচ্ছে সেন্ট্রাল আইসি, এটা আমি যে বললাম ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশনের জন্য 45 কোটি টাকা ধার্য করা আছে। টিভি রেডিও প্রোগ্রাম, ইনোভেটিভ মিডিয়া ক্যাম্পেইন অন মেন্টাল হেলথ ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে পশ্চিমবঙ্গে এসে বাংলা, তামিলনাড়ুতে গেলে সেখানকার ভাষা, তাহলে আলাদা আলাদা জায়গায়। সেন্ট্রাল মেন্টাল হেলথ টিম একটা আছে, একটা ছোট্ট টিম, সেখানে একজন কনসালটেন্ট, একজন পাবলিক হেলথ কনসালটেন্ট, দুজন রিসার্চ অ্যাসোসিয়েট, একজন ডিইও থাকবে, তারা সাপোর্ট করবে আর সেন্ট্রাল মেন্টাল হেলথ অথরিটিকে সাপোর্ট দেবে, প্লাস রিপোর্ট গুলো দেখবে। একটা স্পেশালাইজড টিম চাই, এটা হচ্ছে সেই স্পেশালাইজড টিম। মেন্টাল হেলথ ইনফরমেশন সিস্টেম একটা আছে, এটা সবচেয়ে বড় সুবিধে, অনলাইন ডেটা মনিটরিং সিস্টেম, মানে নিচ থেকে যে ডেটাগুলো দিল্লি পাঠানো হবে, দিল্লি দেবে, দুজনেই সেগুলো দেখতে পাবে, চেঞ্জ করতে পারবে নিজের ইচ্ছা মতো। মানে ওয়ান লাইনার নয়, আমি পাঠিয়ে দিলাম যে আমার এখানে এতগুলো হয়েছিল, ও কিছু বললো না, বা ও যা বললো আমাকে সেটাই শুনতে হলো, এরকম নয়, টু ওয়ে চ্যানেল। ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, এটা আমি ফার্স্টে বলেছিলাম, দেখ ট্রেনিং কে দেবে, ট্রেনিং উইল বি প্রোভাইডেড টু মাস্টার ট্রেনার ফ্রম ইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে স্পেসিফিক এতজন ট্রেনার আছে, তারা এই ফিল্ডে ট্রেন হয়ে আসবে দিল্লি থেকে, দেন তারা ফার্দার ট্রেন করবে এখানে এসে, পশ্চিমবঙ্গে এসে স্বাস্থ্য ভবন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাইকে। এইটা হচ্ছে ট্রেনিং, তার জন্য 15 crore রুপিস ধার্য আছে। এইটা হচ্ছে কি কম্পোনেন্ট, চারটে, একদম 5টা আছে, সরি, একদম দেখে নে। ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ সার্ভিসটা হচ্ছে কি কম্পোনেন্ট ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের। গোলটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে এটাকে মার্জ করা। নেক্সট হচ্ছে ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, এটা আমি বারবার বললাম, সমস্ত জায়গায় ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে মেন, যেহেতু কোয়ালিটিটা খুব খারাপ। থার্ড হচ্ছে প্রমোশন অফ অল্টারনেটিভ কেয়ার, যেটা আমি বললাম কমিউনিটি সাপোর্ট সিস্টেম, এনজিও কে নিয়ে আসা, এগুলো করতে হবে। প্লাস হচ্ছে আমরা ইনস্টিটিউশনাল কেয়ার, মানে ভর্তি থেকে ট্রিটমেন্টটা থেকে সরিয়ে আনবো, বারবার ওপিডি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। স্টিগমাটা কমানোর চেষ্টা করতে হবে, এটার জন্য এই যে ক্যাম্পেইনগুলো, এগুলো মেইনলি ইম্পর্টেন্ট। আর লাস্টলি হচ্ছে সিগনিফিকেন্ট ফোকাস এরিয়া কি কি আছে, প্রিভেনশন এন্ড আর্লি ইন্টারভেনশন, এটা করতে হবে। আর এমফাসিস ইজ প্লেসড অন ক্রিয়েটিং সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এইখানে মোটামুটি প্রেজেন্টেশনটা শেষ। আর দুটো ছোট্ট লাইন, সেটা তোদের দেখার জন্যই। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে আসছে? 10th অক্টোবর, ঠিক আছে, আসছে, ফোর্থকামিং। ওভারঅল অবজেক্টিভটা কি? রেজ অ্যাওয়ারনেস অন মেন্টাল হেলথ ইস্যু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড and to mobilize efforts in support of mental health. আর এই বছরের মেন্টাল হেলথের স্লোগান কি? প্রত্যেক বছর স্লোগান থাকে একটা, মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে 2024 এর। দেখ 23 কি ছিল? মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল হিউম্যান রাইট। 2022 তে ছিল মেক মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ফর অল এ গ্লোবাল প্রায়োরিটি। তাহলে এইটা অ্যাটলিস্ট মনে রাখবি, মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক, ঠিক আছে। এইটা হচ্ছে এখনকার এই বছরের আপকামিং যে ইভেন্ট তার স্লোগান।